Radio Kolkata, your daily dose of happiness. আপনারা শুনছেন বিজয়গড় জ্যোতিষরায় কলেজের একমাত্র ইন্টারনেট রেডিও স্টেশন রেডিও কলকাতা। এখন রেডিও কলকাতায় থাকছে কৃষি বিষয়ক অনুষ্ঠান চাষবাস। আজকে চাষবাস অনুষ্ঠানে আপনারা শুনবেন স্বনির্ভরতা ও সক্ষতায় খরগোশ পালন সম্বন্ধে। এ বিষয়ে বলবেন ডক্টর সুকান্ত বিশ্বাস, সহযোগী অধ্যাপক, প্রাণী চিকিৎসা সম্প্রসারণ শিক্ষা বিভাগ, পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়, মোহনপুর, নদিয়া, পশ্চিমবঙ্গ। শুনবেন বিশিষ্ট শিল্পী পূর্ণচন্দ্র সামন্তের রচিত ও তারই কণ্ঠে এ বিষয়ের উপর লেখা গান। অনুষ্ঠানটি সাক্ষাৎকার গ্রহণে আছেন পবিত্র কুমার মণ্ডল, সম্পাদনায় সুদক্ষিণা ঘোষাল, অলঙ্করণ ও সঞ্চালনায় বেবি সর্দার, সম্প্রচার সহায়তায় রাজু সর্দার। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন রাজেশ্বর সাহা। আমি বেবি সর্দার আপনাদের সাথে রয়েছি রেডিও কলকাতায়। শুনতে থাকুন আজকের অনুষ্ঠান। গ্রাম বাংলার সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, আজ আমাদের অনুষ্ঠানে শুনবেন স্বনির্ভরতা ও সক্ষতায় খরগোশ পালন। এ বিষয়ে আলোচনা করছেন পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের প্রাণী চিকিৎসা সম্প্রসারণ শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর সুকান্ত বিশ্বাস। নমস্কার ডক্টর বিশ্বাস। শ্রোতা বন্ধুদের আমার নমস্কার। আমাদের বিষয় স্বনির্ভরতা ও সক্ষতায় খরগোশ পালন। আমরা তো জানি যে ওই বর্তমান সামাজিক প্রেক্ষাপটে খরগোশ পালন খুব একটা প্রয়োজনীয় তো বিষয় রয়েছে, তাই তো? এর কি এবং কেন যদি একটু বলেন। সঠিক প্রশ্ন। কারণ আমাদের আজকের আলোচনার বিষয় স্বনির্ভরতা সক্ষতায় খরগোশ পালন। বর্তমান সামাজিক প্রেক্ষাপটে এটি একটি অত্যন্ত সংবেদনশীল এবং সুন্দর বিষয়। সুতরাং সেই বিষয়ের প্রেক্ষাপটেই আমরা খরগোশ পালন জন্য করা দরকার এবং কেন করা দরকার সেটা বলতে গেলে প্রথমেই যেটা বলা প্রয়োজন যে আমরা জানি যে বহু প্রাচীন কাল থেকেই খরগোশ মানুষের সঙ্গে বসবাস করে আসছে। যদিও প্রথম খরগোশ পালন আমাদের পৃথিবীতে রোমানরা শুরু করেছিলেন এবং রোমে সাধারণত বন্য খরগোশ খুবই জনপ্রিয় ছিল এবং মূলত সেখানে খেলার জন্য ব্যবহৃত হতো। এরপরে ক্রমশ ধীরে ধীরে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং পৃথিবীর আরো অন্যান্য বিভিন্ন দেশে খরগোশ পালন জনপ্রিয় হয়েছে এবং বিশেষত প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ এর পরে আমাদের যখন সারা বিশ্বে চরম খাদ্য সংকট দেখা দিয়েছিল তখনই প্রথম ব্যবসায়িক ভিত্তিতে খরগোশ পালন ব্যাপকভাবে শুরু হয় এবং তারপরে ধীরে ধীরে আমরা আমাদের ভারতবর্ষেরও বিভিন্ন প্রান্তে খরগোশ পালন ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠেছে। কারণ আমরা দেখেছি সেই জনপ্রিয়তার নিরিখেই ভারত সরকার 1977 সালে আমাদের হিমাচল প্রদেশের কুলু উপত্যকায় একটি খরগোশ বিষয়ক প্রতিপালন ও গবেষণাগার স্থাপন করেছে এবং বর্তমানে ভারতের সর্বত্রই খরগোশ পালন একটি অত্যন্ত জনপ্রিয় প্রাণী পালন ব্যবসা। এর কারণটা যদি আমরা ব্যাখ্যা করি তাহলে দেখা যায় যে খরগোশ সাধারণত মাংসের জন্যই পালন করা হয়। কারণ আমরা জানি খরগোশের মাংস খুব সুস্বাদু ও পুষ্টিগুণে ভরপুর। খরগোশের মাংসে প্রোটিনের পরিমাণ অনেক বেশি আছে, আমি পরে বলবো কতটা। এর পাশাপাশি ফ্যাট, কোলেস্ট্রল এবং সোডিয়ামের পরিমাণ খুবই কম এবং সঙ্গত কারণেই বর্তমান স্বাস্থ্যসম্মত
তো স্বাস্থ্য সচেতন সমাজ ব্যবস্থায় মানুষের বিভিন্ন রোগ ব্যাধির যে প্রাদুর্ভাব দেখা যাচ্ছে, সেক্ষেত্রে হার্টের রোগের জন্য এবং হার্টের রোগীদের জন্য এই খরগোশের মাংস খুব উপকারী, কারণ যেহেতু এই মাংসে কোলেস্টেরল এবং সোডিয়াম কম আছে। তার পাশাপাশি আবার দেখা গেছে যে বিভিন্ন পরীক্ষাগার, আমাদের বিশেষত মানব সমাজের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষায় কিন্তু গবেষণাগারে খরগোশকে ব্যবহার করা হয়, বিভিন্ন প্রদর্শনীতেও খরগোশ ব্যবহার করা হয়, এবং খরগোশ খুব অল্প দিনের মধ্যেই কিন্তু খুব বেশি মাংস উৎপাদন করে একটা লাভজনক জায়গায় পৌঁছানো যায় খরগোশ পালন করে। এবং শুধু মাংস নয়, খরগোশের পালনে তার লোম, চামড়া থেকেও বিভিন্ন শৌখিন দ্রব্য প্রস্তুত করা যায়, এবং অন্যান্য প্রাণীর তুলনায় খুব অল্প মূলধন কিন্তু খরগোশ পালন করে একটা কিন্তু ভালো লাভের অঙ্ক ঘরে তোলা যায়। তৎসহ খরগোশের মাংস খাওয়ার প্রতিতে কিন্তু কোনো ধর্মীয় বিধিনিষেধ নেই। সুতরাং এই সামগ্রিক প্রেক্ষাপটে খরগোশ পালন কেন করা দরকার এবং এর প্রয়োজনীয়তা কি, আমরা আশা করি বুঝতে পেরেছি। অবশ্যই। এবং এর তো নানা প্রজাতি রয়েছে, তো সব থেকে কোন প্রজাতিটা আমাদের চাষবাসের পক্ষে উপযুক্ত, লাভজনক এবং আমাদের দেশের পক্ষেও বেশ ভালো? ঠিক, এটাও একটা খুবই সঙ্গত প্রশ্ন, কারণ খরগোশ পালন করতে গেলে তার প্রজাতি সম্বন্ধে আমাদের একটা সম্যক ধারণা প্রয়োজন। কারণ আমরা জানি যে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন প্রজাতির খরগোশ পালন করা হয়, বহু প্রজাতি আছে। তবে আমি যেহেতু বললাম যে মাংস উৎপাদনের জন্য আমাদের দেশে খরগোশ মূলত পালন করা হয়, এর পাশাপাশি আবার কিছু কিছু প্রজাতি আছে যেগুলো বিশেষ করে পশম এবং চামড়ার জন্য কিন্তু বিখ্যাত। তবে আমাদের দেশ তথা পশ্চিমবঙ্গ রাজ্যের যে আবহাওয়া, তাতে সোভিয়েত চিনচিলা ও নিউজিল্যান্ডের গ্রে প্রজাতির খরগোশ পালন কিন্তু খুবই উপযুক্ত। কারণ সোভিয়েত চিনচিলা এই প্রজাতিটি এর জন্মস্থান যদিও সোভিয়েত রাশিয়া, কারণ নামের সঙ্গেই সোভিয়েত আছে, এবং এদের গায়ের রং খুবই উজ্জ্বল ধূসর প্রকৃতির, এবং এই প্রজাতির খরগোশ মাংস উৎপাদনের জন্য কিন্তু খুবই জনপ্রিয়। কারণ একটা পূর্ণবয়স্ক সোভিয়েত চিনচিলা খরগোশের গড় ওজন 3 কেজি মতো হয়। এর পাশাপাশি আমি যে আরেকটি জাতি বললাম নিউজিল্যান্ড গ্রে, এরও নামটা শুনলে বোঝা যাচ্ছে যে এর জন্মস্থান কিন্তু নিউজিল্যান্ডে। এদেরও গায়ের রং একটু ঘষা ধূসর প্রকৃতির, এবং পূর্ণবয়স্ক খরগোশের গড় ওজন প্রায় 3 কেজি মতো হয়। তো এই দুটি যে প্রজাতি বললাম, সোভিয়েত চিনচিলা এবং নিউজিল্যান্ড গ্রে, এটা কিন্তু মাংসের জন্য প্রতিপালন করা হয় এবং আমাদের রাজ্যে খুবই জনপ্রিয়। কিন্তু এর পাশাপাশি আরো বেশ কিছু কয়েকটি বিদেশি প্রজাতি আছে, যে সকল প্রজাতি আমাদের ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, যদি এগুলো সবই বহিরাগত, তা আমি কয়েকটা নাম এখানে উল্লেখ করছি। যেমন ধরুন পলিশ মিডিয়াম হোয়াইট খরগোশ, তো এর পাশাপাশি আবার যেটা আছে পলিশ স্মল হোয়াইট। আগেরটা হচ্ছে মানে মিডিয়াম যা প্রজাতির, অর্থাৎ যার দৈহিক ওজন মোটামুটি কিন্তু পূর্ণবয়স্ক অবস্থায় 4 কেজি মতো হয়। আর যেটা পলিশ স্মল হোয়াইট, তার ওজন 1.5 থেকে 2 কেজি মতো হয়। এর পাশাপাশি ড্যানিশ হোয়াইট খরগোশ প্রজাতি আছে। তারপরে চিনচিলা জাইগ্যান্টা খরগোশ প্রজাতি আছে, যেটা গ্রেট ব্রিটেনে যার উৎপত্তি স্থল, এবং পশম এর জন্য এটি খুব উৎকৃষ্ট মানের, তবে মাংসের জন্য পালন করা হয়। তৎসহ ফ্রেঞ্চ সিলভার খরগোশ, নীল ভিয়েনা খরগোশ, ফ্লেমিশ খরগোশ, ফ্রান্সের লক প্রজাতির খরগোশ কিন্তু, এবং তৎসহ নিউজিল্যান্ডের খরগোশ, নিউজিল্যান্ড র্যাবিট যেটাকে বলা হয়, সেটা কিন্তু মাংসের জন্য খুবই উৎকৃষ্ট। তবে আরেকটি জাতি বিশেষ করে নাম বলবো, যেটা সাদা অ্যাঙ্গোরা খরগোশ। আমাদের দেশের বিশেষ করে পার্বত্য এলাকায় এইটা খুবই জনপ্রিয়, কারণ এই সাদা অ্যাঙ্গোরা খরগোশ এটা পশম উৎপাদনকারী একটি খরগোশের প্রজাতি, এবং এই প্রজাতির খরগোশের মাংসের রং কালো হয় এবং ফ্যাটের রং হলুদ হওয়ার জন্য এরা মাংসের জন্য জনপ্রিয় নয়, কিন্তু এটা এক্সক্লুসিভলি বা সম্পূর্ণরূপে পশমের জন্য এই প্রজাতির খরগোশ পালন করা হয়। এবং এই প্রজাতির বিভিন্ন ধরনের খরগোশ, যেমন ফ্রেঞ্চ অ্যাঙ্গোরা, ইংলিশ অ্যাঙ্গোরা, জার্মান অ্যাঙ্গোরা, ভারতবর্ষ তথা বিদেশের বিভিন্ন জায়গায় কিন্তু পশমের জন্য খুবই উৎকৃষ্ট রূপে পালন করা হয়। তো আমি সামগ্রিকভাবে যে কতগুলো জাতির নাম বললাম, তার মধ্যে কিন্তু সোভিয়েত চিনচিলা এবং নিউজিল্যান্ড গ্রে আমাদের এখানে কিন্তু খুবই প্রচলিত, এবং ব্যবসায়িক ভিত্তিতে এর প্রতিপালন কিন্তু হয়ে আসছে। আচ্ছা,
আর খরগোশের প্রজনন দ্বারা বাচ্চা উৎপাদন, এতে কি ধরনের গুণাবলী থাকা দরকার? ঠিক খরগোশের যেহেতু ব্যবসায়িক পদ্ধতিতে লাভজনক উপায়ে হুম হুম পালন করাই আমাদের মূল লক্ষ্য, সঙ্গত কারণেই খরগোশের প্রজনন দ্বারা কিভাবে ভালো প্রজাতির বাচ্চা পাওয়া যায় এবং তার জন্য কি কি গুণাবলী খরগোশের থাকা প্রয়োজন, বিশেষ করে একটা মাদা খরগোশ এবং মাদি খরগোশ মানে পুরুষ এবং স্ত্রী খরগোশের কোন কোন গুণগুলো ভালো হলে তাদের থেকে আমরা ভালো এবং অধিক পরিমাণ বাচ্চা পাবো, যেটা আমাদের হুম লাভজনক ব্যবসার ক্ষেত্রে একটা উৎকৃষ্ট পন্থা হবে, সেটা দেখতে গেলে আমাদের তার খরগোশের প্রজনন হুম। ক্ষমতা, তার মাতৃত্ব গুণ, তার দুধ উৎপাদন ক্ষমতা, বৃদ্ধির হার এবং একটি প্রসবে কতগুলি বাচ্চা দিতে পারে এবং তার বেঁচে থাকার ক্ষমতা, এই গুণগুলি কিন্তু দেখা দরকার। কারণ আমরা জানি যে একটি পুরুষ খরগোশ 8 মাস বয়সে প্রজনন ক্ষমতা লাভ করে এবং একটি ভালো খরগোশ 2 থেকে 3 বছর তার প্রজনন ক্ষমতা ধরে রাখতে পারে এবং 6 বছর পর্যন্ত আমরা তাকে কিন্তু খুব ভালোভাবে ব্যবহার করতে পারি। তবে 8 মাস থেকে 12 মাস বয়সের পুরুষ খরগোশকে 3 থেকে 4 দিন অন্তর আর 1 বছর বয়সের পর তাকে সপ্তাহে 4 থেকে 6 বার কিন্তু তার যৌন বা প্রজনন কার্যে তাকে ব্যবহার করা যেতে পারে। তবে কোনোভাবেই 6 বছর বয়সের পর পুরুষ খরগোশকে প্রজননের কাজে ব্যবহার করা উচিত নয়, কারণ তারপরে কিন্তু এরা আর সঠিক প্রজননক্ষম বা উৎকৃষ্ট গুণ সম্পন্ন থাকেন। ঠিক সেই পুরুষ খরগোশের পাশাপাশি যে স্ত্রী খরগোশের কথা যদি বলি, তাহলে স্ত্রী খরগোশ সাধারণত ছোট প্রজাতির খরগোশ বড় প্রজাতির তুলনায় আগে প্রজনন ক্ষমতা লাভ করে এবং দেখা যায় যে ছোট প্রজাতির স্ত্রী খরগোশ 3 থেকে 4 মাস বয়সে আর বড় প্রজাতির খরগোশ 8 থেকে 9 মাস বয়সে প্রজনন ক্ষমতা লাভ করে এবং 3 বছর পর স্ত্রী খরগোশকে কিন্তু কখনোই প্রজনন কাজে ব্যবহার করা উচিত নয়। কারণ আমরা জানি খরগোশ স্তন্যপায়ী প্রাণী, তবে খরগোশের মধ্যে একটা বিশেষত্ব আছে যেটা এই প্রজনন কার্যের কথা বলতে গিয়ে বলা উচিত, যে খরগোশের কিন্তু কোনো সুনির্দিষ্ট ঋতুচক্র নেই। এদের যখন এদের যৌন মিলন হয়, সেই মিলন হওয়ার 10 থেকে 12 ঘন্টা আর মাথায় কিন্তু এদের ভ্রূণ নিষিক্ত হয় এবং গর্ভধারণ হয়। সেজন্য খরগোশ গরম হয়েছে কিনা বা হিটে বা প্রজননে আছে কিনা সেটা বোঝা খুবই কষ্টকর এবং সেক্ষেত্রে যেটা বলা হয় যে ব্যবসায়িক ভিত্তিতে খরগোশ পালন করলে বাচ্চা প্রসবের পর 21 দিনের পরে গিয়ে যৌন মিলন করানো দরকার এবং একটি খরগোশ বছরে কিন্তু 5 থেকে 6 বার বাচ্চা প্রসব করতে পারে। তো সঙ্গত কারণেই খরগোশ সাধারণত মানে যখন বাচ্চা দেবে, বাচ্চা হওয়ার পর তার 21 দিন বয়স না হওয়া পর্যন্ত, সেটা 4 সপ্তাহ বা 30 দিন বা 1 মাস হলে পরে আরো ভালো হয়, 1 মাস পর্যন্ত মায়ের কাছে থাকবে, দুধ খেয়ে খাবে এবং তারপরে সেই খরগোশের বাচ্চাকে তার মায়ের থেকে কিন্তু সরানো যেতে পারে, তার আগে নয়। খরগোশের খাদ্যাভ্যাসে তো একটা অদ্ভুত ঘটনা লক্ষ্য করা যায়, সেটা যদি একটু বুঝিয়ে বলেন। খরগোশের এটা একটা খাদ্যাভ্যাসে একটা খুব অদ্ভুত ঘটনা আমরা দেখতে পাই, যেটা আমাদের শ্রোতা বন্ধুদের ও জানা প্রয়োজন। যারা খরগোশ পালন করেন তারা অবশ্যই জানবেন হয়তো বিষয়টা, তবুও আমি সঙ্গত কারণেই এই সম্বন্ধে একটু আমাদের শ্রোতা বন্ধুদের অবগত করতে চাই যে খরগোশকে সাধারণত আমরা বলি কপ্রোফেগাস অ্যানিমেল। কপ্রোফেগাস প্রাণী, এর মানে কি বোঝাচ্ছে? এর মানে হচ্ছে খরগোশ কিন্তু নিজের মল নিজে ভক্ষণ করে। তার একটা বিশেষ কারণ আছে, কারণ খরগোশের যে পাচন তন্ত্র, সেই পাচন তন্ত্রের একটি অদ্ভুত ক্ষমতার জন্য তারা কিন্তু ঘাস বা খড় জাতীয় খাবার, বিশেষ করে যেসব মানে সবুজ ঘাস বা সবুজ শাকসবজি যাতে সেলুলোজ আছে, সেলুলোজ জাতীয় শর্করা, সেই সেলুলোজ পাচনকারী কিছু ব্যাকটেরিয়া এবং প্রোটোজোয়া থাকার জন্য খরগোশ কিন্তু সেলুলোজ জাতীয় ঘাস বা খড় মানে গবাদি পশুর মতো তারা সহজে পাচন করতে পারে। কারণ খরগোশের যখন এই ধরনের ঘাস বা খড় বা সবজি জাতীয় কোনো বস্তু খরগোশ খায়, সেটা মল রূপে খরগোশের যে পাচন তন্ত্রের সর্বনিম্ন অংশ যেটা বীজতন্ত্রে চলে আসে এবং সেটা ছোট ছোট প্লেট আকারে খরগোশ মলত্যাগ করে। দিনের বেলা খরগোশ যখন মলত্যাগ করে তখন সেই প্লেটগুলো শক্ত শক্ত হয়, আর রাতের বেলা প্লেটগুলো নরম প্রকৃতির। এবং এই মল যেহেতু খরগোশের যে পাচন তন্ত্র এটা
এটা লম্বায় বা লম্বায় খুব ছোট হয়, সেজন্য দ্রুত এটা পাচনতন্ত্র দিয়ে মানে অর্ধপাচ্য পাচিত হয়ে পিলেট আকারে খরগোশের মল দিয়ে বেরিয়ে যায়। এবং সঙ্গত কারণেই সেই যে সমস্ত মলে সেই মানে অর্ধপাচ্য মলে ভিটামিন বি ও পাচনযোগ্য শর্করা থাকে, খরগোশ কি করেন, রাত্রেবেলা যে মল ত্যাগ করে সকালবেলা সেই মল আবার ভক্ষণ করে ফেলে বা খেয়ে ফেলে। এই জন্য এদেরকে কপ্রোফেগাস অ্যানিমাল বলে। এবং যদি কোনো খরগোশকে এই মল যেটা অর্ধপাচ্য হয়ে পিলেট আকারে বেরিয়ে যাচ্ছে সেই মল 3 সপ্তাহ খেতে না দেওয়া হয়, তাহলে কিন্তু খরগোশটি মারাও যেত। সেজন্য আমি বললাম যে খরগোশের খাবারে এই অদ্ভুত একটা ঘটনা দেখা যায়, যেটা হচ্ছে খরগোশের যেটা ফাইবার বা আঁশ জাতীয় খাবার হজম করতে সাহায্য করে। এবং খাদ্যে যদি ফাইবারের উপস্থিতি কম থাকে তাহলে সেটা খরগোশের বিশেষ করে মা খরগোশের মাতৃসুলভ আচার আচরণের উপর যথেষ্ট প্রভাব ফেলে। সেজন্য খরগোশের বাচ্চার বেঁচে থাকার হার তার খাবারের ফাইবারের উপর নির্ভর করার জন্য খরগোশের খাবারে কিন্তু উপযুক্ত পরিমাণে ফাইবার দেওয়া আবশ্যক, যেটা খরগোশের এই খাদ্যাভ্যাসে তার যে কপ্রোফেগাস যে প্রজাতির অ্যানিমেলের একটা অদ্ভুত বৈশিষ্ট্য। আচ্ছা, আর সব থেকে কম খরচে কিভাবে সুষম পুষ্টিকর খাবার দেবো সেটা একটু আলোচনা করেন। ঠিক বলেছেন, পবিত্র বলেছেন। কারণ আমরা যেহেতু বললাম যে খরগোশ একটি তৃণভোজী প্রাণী, তো সেজন্য খরগোশের খাবারের মূল উপাদান কিন্তু ফাইবার বা আঁশযুক্ত এবং ঘাসযুক্ত খাবার। তো সেই ঘাসযুক্ত খাবার বলতে সাধারণত যেগুলো আমরা বুঝি যে আমাদের গবাদি পশু বিশেষ করে গরু ছাগল যেগুলো খায় সেই সব ঘাস জাতীয় খাবার, অর্থাৎ আমি কয়েকটা নাম বলতে পারি, যেমন লুসার্ন, তারপরে বরবটি, পার্সিম, তারপরে যে বিভিন্ন ঘাস আছে, নেপিয়ার ঘাস, প্যারা ঘাস, সুদান ঘাস, গিরোনাথ ঘাস, গিনি ঘাস, এগুলো কিন্তু খরগোশের খাবারের একটা অন্যতম প্রধান উপাদান। এর পাশাপাশি বিভিন্ন যে শাকসবজি অর্থাৎ ফুলকপি, বাঁধাকপি, শালগম, তারপরে কলমি শাক, এবং আরো বিভিন্ন যে শাক সবজি জাতীয় খাবার, সবুজ সবজি, সেখানে কিন্তু খরগোশকে খুব সুন্দরভাবে খাওয়ানো যায়। তবে এক্ষেত্রে খাবারের একটা নির্দিষ্ট পরিমাণ আছে, যে খরগোশের যে সবুজ ঘাস খাওয়াতে হবে সেই সবুজ ঘাস যেন তার 10 থেকে 20% বেশি না হয়। এবং এই সবুজ ঘাস বা শাকসবজির পাশাপাশি খরগোশকে কিছু তন্তু জাতীয় খাবার অর্থাৎ গম, বার্লি বা ধানের খড় খাবারের সঙ্গে দিতে হবে। এর পাশাপাশি কিছু দানা খাবার, তার প্রোটিন, ভিটামিন এবং ফ্যাট জাতীয় খাবারের চাহিদা পূরণ করার জন্য খরগোশকে কিন্তু আমাদের যে এই দানা খাবার দিতে হবে। তো এই দানা খাবার যে একটা খরচ সাপেক্ষ, সেজন্যই আমরা বলছি, আপনি যেটা বললেন যে কম খরচে কিভাবে সুষম খাবার দেওয়া যায়, সেক্ষেত্রে আমরা খরগোশকে যখন বাড়িতে পালন করব তখন তার বিভিন্ন শারীরিক অবস্থার উপর নির্ভর করবে। অর্থাৎ একটা খরগোশ যখন মায়ের দুধ ছাড়বে তখন 1 মাস বয়স থেকে 2 থেকে 3 মাস, তখন সে গ্রোয়িং স্টেজে বা বাড়ন্ত স্টেজে আছে, সেটা 8 থেকে 9 মাস পর্যন্ত। তারপরে তার মেনটেনেন্স বা ভরণ পোষণের রেশন, গর্ভাবস্থার রেশন এবং দুগ্ধ দানকালীন যে তার খাবার, সেই সময়ের নিরিখে তার চাহিদা অনুযায়ী তাকে দানা জাতীয় শস্য কিন্তু ঘরোয়া ভাবে, যেমন আমরা বলতে পারি গমের ভুসি, সয়াবিন মিল, কি আমার যেটা শস্যের খোল, ঝোলা গুড়, ডাইক্যালসিয়াম ফসফেট, তো এবং তার সঙ্গে বিভিন্ন যে বার্লির গুঁড়ো, কটন সিড মিল এবং নির্দিষ্ট পরিমাণ ভিটামিন, খনিজ লবণ মিশিয়ে কিন্তু একটা ঘরোয়াভাবে কম খরচে দানা খাবার আমরা খুব দিয়ে কিন্তু খরগোশের খাবারের খরচটা অনেক কমিয়ে নিতে পারি। তো এক্ষেত্রে যেমন বলার বিষয় যে, যেমন ধরুন খরগোশ যখন গর্ভবতী অবস্থায় থাকে, তখন তার দৈনিক যে নির্দিষ্ট পরিমাণ সবুজ ঘাস, তার সঙ্গে দৈনিক 200 থেকে 250 গ্রাম সুষম খাদ্যের প্রয়োজন। তো সেই জন্য গর্ভবতী খরগোশকে 100 গ্রাম সবুজ ঘাস দিতে হবে। এবং তার পাশাপাশি আমি যে এই যে উপাদানগুলো বললাম, সেই উপাদানগুলো তার কিন্তু প্রোটিনের পরিমাণ মোটামুটি দেখা যাবে 10 থেকে 15% হিসাবে রেখে, ফ্যাট 1.5 থেকে 3-4% পর্যন্ত রেখে কিন্তু একটা সুষম খাবার তৈরি করে আমরা আমাদের খরগোশকে কিন্তু খুব সুন্দরভাবে ঘরোয়া পদ্ধতিতে কিন্তু কম খরচে খাবার দিতে পারি। তবে একটা কথা মনে রাখতে হবে যে দানা জাতীয় খাবার যেটা আমরা নিজেরা ঘরোয়াভাবে তৈরি করব, সেটা সাধারণত সকাল 7টা থেকে বিকেল 4টের বা 5টার মধ্যে খাওয়ানো উচিত।
এবং যেটা ঘাস জাতীয় খাবার সেটা সন্ধ্যার পর খাওয়ালে পরে সেটা ভালো। এখন শুনবেন বিশিষ্ট শিল্পী পূর্ণচন্দ্র সামন্তের রচিত ও তারই কণ্ঠে এ বিষয়ের উপর লেখা গান। তৃণভোজী ও স্তন্যপায়ী প্রাণী খরগোশ, তৃণভোজী ও স্তন্যপায়ী প্রাণী খরগোশ, পালন করো ঘরে ঘরে, পালন করো ঘরে ঘরে, সুস্বাদু পুষ্টিগুণে ভরা মাংস পাওয়ার তরে। তৃণভোজী ও স্তন্যপায়ী প্রাণী খরগোশ, পালন করো ঘরে ঘরে, পালন করো ঘরে ঘরে। ফ্যাট, সোডিয়াম, কোলেস্টেরল থাকে এতে কম, তাই খাও বেশি খরগোশ মাংস, অন্য মাংস কম। ফ্যাট, সোডিয়াম, কোলেস্টেরল থাকে এতে কম, তাই খাও বেশি খরগোশ মাংস, অন্য মাংস কম। থাকে স্বাস্থ্য ভালো, পড়ে না প্রভাব হৃৎপিণ্ডের পরে। থাকে স্বাস্থ্য ভালো, পড়ে না প্রভাব হৃৎপিণ্ডের পরে। তৃণভোজী ও স্তন্যপায়ী প্রাণী খরগোশ, পালন করো ঘরে ঘরে, পালন করো ঘরে ঘরে। মাংস পাই খরগোশে, আর লোম ও চামড়া মূল্যবান। মাংস পাই খরগোশে, আর লোম ও চামড়া মূল্যবান। অল্প অল্প মূলধনে চাষ জায়গা অল্প পরিমাণ। মাংস পাই খরগোশে, আর লোম ও চামড়া মূল্যবান। অল্প অল্প মূলধনে চাষ জায়গা অল্প পরিমাণ। নানা জাতির হয় খরগোশ, সঠিক জাতটা নির্বাচন। কোন জাতের সেরা মাংস, কারো চামড়া ও পশম। নানা জাতের হয় খরগোশ, সঠিক জাতটা নির্বাচন। কোন জাতের সেরা মাংস, কারো চামড়া ও পশম। সংবেদনশীল শশকের চাই খনিজ লবণ ভিটামিন। বিশ্বে প্রোটিন মাংসের চাহিদা বাড়ছে দিন দিন। সংবেদনশীল শশকের চাই খনিজ লবণ ভিটামিন। বিশ্বে প্রোটিন মাংসের চাহিদা বাড়ছে প্রতিদিন। ওই চঞ্চল শখের প্রাণী খরগোশ, চঞ্চল শখের প্রাণী খরগোশ অর্থ দেবে হাত ভরে। ওই চঞ্চল শখের প্রাণী খরগোশ অর্থ দেবে অকাতরে। তৃণভোজী ও
ও স্তন্যপায়ী প্রাণী খরগোশ। পালন করো ঘরে ঘরে সুস্বাদু পুষ্টিগুণে ভরা মাংস, পাওয়ার তরে তৃণভোজী ও স্তন্যপায়ী প্রাণী খরগোশ। পালন করো ঘরে ঘরে সুস্বাদু পুষ্টিগুণে ভরা মাংস, পাওয়ার তরে তৃণভোজী ও স্তন্যপায়ী প্রাণী খরগোশ। তৃণভোজী ও স্তন্যপায়ী প্রাণী খরগোশ। পালন করো ঘরে ঘরে, পালন করো ঘরে ঘরে, পালন করো ঘরে ঘরে। এতক্ষণ শুনলেন বিশিষ্ট শিল্পী পূর্ণচন্দ্র সামন্তের রচিত ও তারই কণ্ঠে এ বিষয়ের উপর লেখা গান। আমাদের ব্যবসায়িক ভিত্তিতে বা বিজ্ঞানসম্মত পদ্ধতিতে খরগোশ পালনে ঘরবাড়িও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। খরগোশ পালন সাধারণত আমরা দেখি বা যেটা প্রচলিত যে খাঁচা পদ্ধতিতেই কিন্তু খরগোশ পালন খুবই জনপ্রিয় এবং এটাই প্রথাগত। কারণ খরগোশের খাঁচা বাজার থেকে কেনা যায় বা নিজে তারজালি কিনে বানানোও যায়। এবং সেক্ষেত্রে যদি খরগোশ খাঁচায় পালন করি তাহলে খাঁচার আকৃতি সাধারণত 3 ফুট বাই 2 ফুট বাই 1.2.5 ফিট, অর্থাৎ 3 ফুট বাই 2 ফুট বাই 15 ইঞ্চির মাপের একটি খাঁচায় কিন্তু একটি বড় মানে এক জোড়া খরগোশ খুব সুন্দর অনায়াসে পালন করা যায়। এবং এইভাবে খরগোশের যেটা মানে খাঁচার পরিমাণ বা আয়তন, যে আমি যদি বড় আকৃতির খরগোশ পালন করি তাহলে তার জন্য 61 বাই 122 সেন্টিমিটার ওজনের একটা খাঁচা, পরিমাপের একটি খাঁচা আমাকে দিতে হবে। আবার মাঝারি প্রকৃতির যদি খরগোশ পালন করি তাহলে তাকে ওই 61 বাই 90 বর্গ সেন্টিমিটারের একটি খাঁচা তৈরি করে রাখা যেতে পারে। আর ছোট প্রকৃতির খরগোশ যদি পালন করি তাহলে তাকে ওই 61 বাই 75 বর্গ সেন্টিমিটারের একটা খাঁচা দেওয়া যেতে পারে। কিন্তু যদি ব্যবসায়িক পদ্ধতিতে পালন করা হয়, ব্যবসায়িক পদ্ধতিতে পালন করলে পরে আমাদের খরগোশের প্রতিপালন সেক্ষেত্রে ঘর তৈরি করেও করা যায়। কারণ ঘর তৈরি করে করলে আমি একসঙ্গে অনেকগুলো খরগোশ পালন করতে পারবো। সেক্ষেত্রে যদি ব্যবসায়িক পদ্ধতিতে কেউ যদি চায় যে 100 থেকে 150 বা 200, 300 খরগোশ পালন করতে পারেন অনায়াসে, তার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ জায়গা যেটা ধরে আমি যেটা বললাম আগে সেই অনুযায়ী আমাকে সেই গুণিতক হারে যতগুলো খরগোশ পালন করব সেই ঘরটা তৈরি করতে হবে। ঘরটি কম খরচে, অর্থাৎ যেটা 5 থেকে 6 ফিট লম্বা হতে পারে, মানে হাইট উচ্চতা হতে পারে হবে, এবং দোতলা ঘর করতে হবে। তার শেড বা ছাউনি আচ্ছাদনকে সাধারণভাবে যেটা করতে হবে যে বিচুলি দিয়ে বা টালি বা অ্যাসবেস্টস দিয়ে করা যেতে পারে। টিন দিয়ে করলে সেই ঘর গরম হবে এবং সাইডে যে আমি বললাম 6 ফিট উচ্চতা থাকবে এবং মাঝখানে যেটা 8 থেকে 10 ফিট উচ্চতা থাকবে, তো সাইডের অন্তত 3 ফিট অন্তত দেওয়াল দিয়ে দিতে হবে। সেটা মাটির বা কাঠের বা ইটের দেওয়াল হতে পারে এবং বাকিটা তার জালি দিয়ে ঘিরে দিতে হবে। আর তার জালিকে চট দিয়ে ঘিরে দিতে হবে যাতে বর্ষাকালে বর্ষার জল যেতে না পারে বা শীতকালে ঠান্ডা যাতে প্রবেশ করতে না পারে। মেঝেটা আমি সিম্পল ইট দিয়ে সোলিং করে, যেটা বলা হয় যে কম খরচে রাফ ঢালাই করে করা যেতে পারে। যদি মাটি দিয়ে করা হয় তাহলে কিন্তু সেটা শক্ত করে দুর্মুচ করে দিতে হবে যাতে সেই মাটি যেন খুঁড়ে খরগোশ যেন সেখানে কোনো নোংরা করতে না পারে বা খরগোশ যে মলত্যাগ করবে সেটা যেন সহজে পরিষ্কার করে দেওয়া যায়। তো এইভাবে কিন্তু খরগোশের ঘর তৈরি করলে সেটা কিন্তু খুব কম খরচে এবং খুব স্বাস্থ্যসম্মত উপায়ে কিন্তু খরগোশ প্রতিপালন করা সম্ভব। আচ্ছা, আর কি ধরনের সংক্রামক রোগ ব্যাধি লক্ষ্য করা যায় এবং এর প্রতিকার সম্পর্কে যদি একটু বলেন। অবশ্যই এটা খুবই প্রাসঙ্গিক প্রশ্ন এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ খরগোশ পালনে যেহেতু আমি বলেছি খরগোশ খুব সংবেদনশীল প্রাণী এবং
খরগোশের রোগ ব্যাধি যদি সঠিক পরিচর্যা না হয় তাহলে রোগ ব্যাধির প্রাদুর্ভাবও কিন্তু দেখা যেতে পারে, বিশেষ করে সংক্রামক রোগ তো বটে। সেজন্য এবং যেটা খরগোশের রোগ ব্যাধি কিন্তু তার লাভজনক প্রতিপালনের একটি অন্যতম বড় সমস্যা বা অন্তরায়। সঙ্গত কারণেই খরগোশ পালনে তার রোগ ব্যাধির প্রতি বিশেষ দৃষ্টি রাখতে হবে, বিশেষ করে সংক্রামক রোগ। আমরা যদি সংক্রামক রোগের কথা বলি তাহলে খরগোশের প্রধানত 3 থেকে 4 রকমের সংক্রামক ব্যাধি হয়। তার মধ্যে প্রথমত যেটা দেখা যায় সেটা হচ্ছে ভাইরাস ঘটিত রোগ, যেটা খুবই ভয়ঙ্কর। ভাইরাস ঘটিত আমি কয়েকটা নামও এখানে উল্লেখ করতে পারি যে বিভিন্ন সংক্রামক ভাইরাস ঘটিত রোগের মধ্যে মিক্সোমাটোসিস, বসন্ত রোগ, হার্পিস ভাইরাস ইনফেকশন, ভাইরাল এন্ট্রাইটিস, ফাইব্রোমাটোসিস এবং প্যাপিলোমাটোসিস, এই রোগগুলো কিন্তু খরগোশের খুব মারাত্মক রোগ। এর মধ্যে মিক্সোমাটোসিস তো একটি প্রাণনাশক রোগ খরগোশের ক্ষেত্রে, বিশেষ করে অ্যাঙ্গুরা ফ্লেমিস র্যাবিট বা ইউরোপিয়ান যে র্যাবিট গুলো, এদের মধ্যে এই খরগোশের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম। তো এই ভাইরাস ভয়ঙ্কর ভাইরাস, যদি এই ভাইরাস দ্বারা আমাদের খরগোশ আক্রান্ত হয় তাহলে সাধারণত তার কনজাংটিভাইটিস, মাথায় ইডিমা হয়, চোখ দিয়ে দুধের মতো নোংরা কাটতে থাকে এবং চোখের পাতায় ইডিমা কনজাংটিভাইটিস হয়ে খরগোশ অন্ধ হয়ে যেতে পারে। এই সময় প্রচন্ড জ্বর হয়। তো সঙ্গত কারণেই যেহেতু আমরা জানি যে ভাইরাস ঘটিত কোনো রোগের কিন্তু সঠিক চিকিৎসা নেই, সুতরাং এক্ষেত্রে লক্ষণ ভিত্তিক চিকিৎসা করতে হবে এবং অবশ্যই অ্যান্টিবায়োটিক, যেটা সেফালেক্সিন বা এন্ডোফ্লক্সাসিন জলের সাথে মিশিয়ে তার সঙ্গে প্যারাসিটামল এবং অন্যান্য আনুষঙ্গিক চিকিৎসা করতে হবে। তবে আমরা বলবো যে ভাইরাস ঘটিত রোগ সেটা যাই হোক না কেন, সে হার্পিস ভাইরাস ইনফেকশন বা প্যাপিলোমাটোসিস হোক বা ভাইরাল এন্ট্রাইটিস, এক্ষেত্রে রোগ প্রতিরোধ হচ্ছে সর্বোৎকৃষ্ট উপায়। যদি ভ্যাকসিন পাওয়া যায়, মানে টিকাকরণ সম্ভব হয়, তাহলে অবশ্যই নিকটবর্তী প্রাণী চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করে এর প্রতিষেধক টিকা দিয়ে নেওয়াই হচ্ছে উৎকৃষ্ট পন্থা। কিন্তু যদি ব্যাকটেরিয়া ঘটিত রোগের কথা বলি, যেমন আমি পাস্তুরেলোসিস, সিউডোটিউবারকুলোসিস, লিস্টেরিওসিস, স্টাফাইলোকক্কাস এবং ক্লস্ট্রিডিওসিস বা সালমোনেলোসিস, যে রোগগুলো খুবই প্রচলিত রোগ, এগুলো ব্যাকটেরিয়া ঘটিত রোগ এবং এই রোগ সাধারণত আমরা যদি খরগোশকে পুষ্টিকর খাবার না দিই, যদি ঠিকমতো জীবাণুমুক্ত উপায়ে ঘর বাড়ি পরিশোধিত না করি, তাহলে এই রোগগুলো কিন্তু খুব প্রাদুর্ভাব দেখা যায়। তবে ব্যাকটেরিয়া ঘটিত রোগের সঠিক চিকিৎসা আছে, সেটাই বলুন না কেন, পাস্তুরেলোসিস হোক বা লিস্টেরিওসিস, স্টাফাইলোকক্কাস, এই রোগগুলোর প্রাদুর্ভাব হলে পরে সাধারণত অক্সিটেট্রাসাইক্লিন গোত্রের যে অ্যান্টিবায়োটিক বা এরিথ্রোমাইসিন বা ডক্সিসাইক্লিন বা এন্ডোফ্লক্সাসিন জাতীয় অ্যান্টিবায়োটিক 5 থেকে 7 দিন, অধিক 10 দিন পর্যন্ত নির্দিষ্ট মাত্রায় কিন্তু খাওয়াতে হবে এবং খাওয়ালে পরে কিন্তু খরগোশকে সুস্থ করে তোলা সম্ভব। তবে আমরা অবশ্যই বলবো যে কোনো রোগ ব্যাধি কিন্তু ব্যবসায়িক প্রাণী পালনের ক্ষেত্রে অন্যতম প্রধান অন্তরায়। সেজন্য এর পাশাপাশি খরগোশের যে পরজীবী ঘটিত রোগ, যেমন কক্সিডিওসিস বা রক্ত পায়খানা, তারপরে বিভিন্ন যে কৃমি সংক্রমণ, সেটা চিতা কৃমি হোক বা লিভার ফ্লু বা গোল কৃমি হোক, এই ধরনের সংক্রমণ কিন্তু যে অস্বাস্থ্যকর পরিবেশে খরগোশ প্রতিপালন করলে হতেই পারে। যে সেই সঙ্গত কারণে আমরা বলি যে সুনির্দিষ্ট কৃমিনাশক ঔষধ একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর, অর্থাৎ বছরে 2 বার ন্যূনতম পরিমাণে শীত এবং বর্ষা এবং শীতের আগে খাইয়ে নেওয়া কিন্তু নির্দিষ্ট মাত্রায়। বিভিন্ন ধরনের যে কৃমিনাশক ঔষধ পাওয়া যায় বাজারে, মেবেন্ডাজল, ফেনবেন্ডাজল, অ্যালবেন্ডাজল জাতীয় ঔষধ নির্দিষ্ট মাত্রায় খাওয়ালে কিন্তু খরগোশ থেকে এইসব রোগ জীবাণুকে অতি সহজে দূরে রাখা যায় এবং একটা লাভজনক জায়গায় কিন্তু খরগোশ প্রতিপালনকে নিয়ে যাওয়া যায়। এর পাশাপাশি আমি 2টো অসংক্রামক রোগের নাম বলবো, যেটা না বললেই নয়, যে খরগোশের চুল চেবানো বা চুলের বল খেয়ে নেওয়া, আরেকটি রোগ হচ্ছে হিট স্ট্রোক। কারণ আমরা জানি খরগোশের শরীরে যদি ভিটামিন বা খনিজ লবণের অভাব হয়ে যায় এবং খরগোশ তখন কি হয়, অবসাদগ্রস্ত হয়ে নিজের বা অন্য খরগোশের লোম তুলে দেয়। তো সঙ্গত কারণে এবং সেই লোম যখন তার পেটের মধ্যে চলে যায়, তার বলের আকার তৈরি করে ফেলে, সেটা তার কিন্তু পাচন তন্ত্রের নালী বন্ধ করে দিয়ে খরগোশ কিন্তু মারাও যেতে পারে। সুতরাং খরগোশের এই রোগটাকে বন্ধ করতে গেলে তার খাবার কিন্তু পুষ্টিকর হওয়া দরকার, অর্থাৎ খাবারের সঠিক পরিমাণে প্রোটিন, ভিটামিন, মিনারেল, খনিজ লবণ দিতে হবে। আর যদি কখনো এই ধরনের রোগ হয়ে যায় তাহলে অন্তত 10 থেকে 20 মিলিলিটার প্যারাফিন তেল দিনে 2 বার করে খাওয়াতে হবে। এবং এর পাশাপাশি যদি আনারস খাওয়ানো যায়, আনারসের রস খাওয়ালে কিন্তু ভালো উপকার পাওয়া যায়, কারণ এই রসে ব্রোমিলিন নামে একটা নিঃসরণ থাকে, যা চুলের বলকে ভাঙতে সাহায্য করে। এবং পরিশেষে আরেকটি যেটা বললাম, হিট স্ট্রোক,
কারণ খরগোশ আমরা জানি যে খুবই সংবেদনশীল প্রাণী, এবং বিশেষ করে গরম আর্দ্র আবহাওয়ায় খরগোশের যদি ঘরে বায়ু চলাচল ঠিকঠাক হয় তাহলে কিন্তু হিটস্ট্রোক হয়ে খরগোশ মারা পর্যন্ত যেতে পারে। সেজন্য খরগোশের ঘরের ছাউনিতে ঠান্ডা জল দিতে হবে, ঘরে যেন বায়ু চলাচল ঠিকমতো থাকে, এবং ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা কিন্তু সরবরাহ করতে হবে খরগোশকে রোগ ব্যাধি থেকে দূরে রাখার জন্য। আচ্ছা, আপনি তো বলছিলেন প্রথমের দিকে যে খরগোশের মাংস অনেকটা পুষ্টিগুণ সম্পন্ন, তো এটা নিয়ে যদি অল্প সংক্ষেপে একটু বলেন, কারণ আমি অনুষ্ঠান শেষ করবো একটু পরেই। খরগোশের মাংস খুবই অত্যন্ত পুষ্টিকর, কারণ এবং খরগোশের মাংস খুবই উপাদেয়, কারণ আমরা জানি যে খরগোশের মাংসে প্রোটিনের পরিমাণ অনেক বেশি থাকে, এবং খরগোশের মাংসে যেটা ফ্যাট পার্সেন্টেজ খুবই কম থাকে, মাত্র 8% ফ্যাট, মাত্র 8% ফ্যাট থাকে, আবার 20 থেকে 22% প্রোটিন থাকে। সোডিয়াম এবং কোলেস্ট্রল খুবই কম মাত্রায় থাকে। সুতরাং খরগোশের মাংস সঙ্গত কারণে কিন্তু বাচ্চা থেকে বয়স্ক বা হার্টের রোগী এরা কিন্তু খুব সহজে নিরাপদে খেতে পারে। এবং খরগোশের মাংস বিশ্বের বাজারে খরগোশের মাংসের চাহিদা ব্যাপক, কারণ খরগোশের মাংস থেকে খুবই সুস্বাদু, খরগোশের মাংসে থেকে বিভিন্ন রকমের মাংসজাত উপাদান, যেমন খরগোশের বিট প্যাটিস, বারবিকিউ, কাবাব, বার্গার, তন্দুরি, র্যাবিট ইত্যাদি খুবই তৈরি হয়। তবে এই ধরনের যে মাংসজাত উপাদেয় সামগ্রী, এগুলো সাধারণত বড় বাজার বা হোটেলের মধ্যেই সীমাবদ্ধ। তাই খরগোশের মাংসের প্রচলন কিন্তু এখনো বিদেশে বা ভারতবর্ষের বিভিন্ন শহরে এখনো দেখা গেলেও কিন্তু গ্রাম বাংলার মানুষ কিন্তু ততটা সচেতন নয়। সুতরাং খরগোশের মাংসের পুষ্টিগুণ কিন্তু অসীম, এবং এই পুষ্টিগুণের নিরিখে এবং খরগোশ প্রতিপালন করা খুবই সহজ। সুতরাং সঙ্গত কারণেই কিন্তু খরগোশের মাংসের চাহিদা প্রতিদিনই উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, এবং এই কারণে কিন্তু খরগোশ একটা ব্যবসায়িক পদ্ধতিতে অত্যন্ত লাভজনক পেশা হিসেবে আগামী দিনে কিন্তু আমাদের সমাজের শিক্ষিত যুবক যুবতী, বা আমরা যেটা বললাম যে আমাদের আজকে আলোচনার যে মূল ছিল সক্ষতা, যে খরগোশ একটি নমনীয় প্রাণী। খরগোশ ঘরে প্রতিপালনের জন্য, বন্ধুত্বের জন্য, মানুষের অবসর সময় কাটানোর একটা অন্যতম সাথী হতে পারে। এবং সেই কারণে কিন্তু খরগোশ পালন শুধুমাত্র যে গবেষণাগারের গবেষণালব্ধ কাজে বা আমার হার্টের রোগীদের মাংস সরবরাহ করার জন্য নয়, এর বহুবিধ ব্যবহার কিন্তু খরগোশ পালনকে আগামী দিনে কিন্তু একটা অত্যন্ত সম্ভাবনাময় জায়গায় নিয়ে যাবে এই আশা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আমরা শেষ প্রশ্নে আসবো যে কেমন এর আয় ব্যয়ের একটা হিসাব যদি একটু বলে দেন, তাহলে যদি কিছুটা লাভ পাওয়া যায় তাহলে তো গ্রামীণ মানুষজন আরো বেশি করে চাষটা করতে পারবেন, এবং কোথায় গেলে প্রশিক্ষণটা পাবো? হ্যাঁ, আমরা সংক্ষেপে বলবো আয় ব্যয়ের একটা ছোট্ট ইয়ে করে, যে যদি কোনো খামারি বন্ধু বা কোনো যারা পালন করেন, বললাম যে শহর বা গ্রাম অঞ্চলে সে শখেই পালন করুন বা ব্যবসায়িক লাভজনক ভিত্তিতে, যদি 10টি মেয়ে খরগোশ আর 1টি পুরুষ খরগোশ নিয়ে খরগোশ মাংসের জন্য, যেহেতু আমাদের এখানে মাংসের জন্য খরগোশ প্রতিপালন উপযুক্ত, প্রতিপালন করেন, তাহলে আমরা দেখেছি যে স্থায়ী খরচ এবং যেটা পৌনঃপুনিক খরচ, যেটা দৈনন্দিন খরচ, এই সামগ্রিক 10টি প্লাস 1টি অর্থাৎ 11টি খরগোশ পালন করলে তার যেটা বাৎসরিক খরচ দাঁড়াবে মোটামুটি যে মোট প্রকল্প ব্যয় 25 থেকে 26,000 দাঁড়াবে। এবং তার যদি আমি 3 বছর এর একটা সামগ্রিক আয় ব্যয়ের হিসাব তুলে ধরি, তাহলে দেখা যাবে যে যেটা 49 থেকে 50,000 টাকা পর্যন্ত লাভ পাওয়া যেতে পারে। অর্থাৎ 3 বছরে যদি আমার 49 থেকে 50,000 টাকা আমি লাভ পাই আমার খরচটা বাদ দিলে, তাহলে আমার 3×36 অর্থাৎ মাসে আমার দেখা যাবে যে 1.5 থেকে 2,000 টাকা পর্যন্ত লাভ কিন্তু খুব সহজেই পাওয়া যেতে পারে। এবং এটা আরো উত্তরোত্তর এই লাভের অঙ্কটা দিন দিন বৃদ্ধি পাবে, কারণ আমি যেটা বলেছি খরগোশ বছরে 5 থেকে 6 বার বাচ্চা দেয়। তো সেই জন্য এটা একটা আনুমানিক হিসাব আমি যেটা বললাম যে 3 বছরের মাথায় গিয়ে একটা কত ইয়ে পেতে পারে। তবে এটা স্থান ভিত্তিতে এর একটু তারতম্য থাকতে পারে,
তবে মোটামুটি দেখা যাবে যে একটা ছোট্ট, আমি যেটা বললাম যে 11টি খরগোশ নিয়ে যদি কেউ পালন করেন তাহলে তার মাসে কিন্তু 1,500 থেকে 2,000 টাকা লাভের অঙ্ক সে খুব সহজেই উপার্জন করতে পারে। এবং সঙ্গত কারণে এইটার ভিত্তি করে আমি বললাম যে ভারত সরকার আমাদের হিমাচল প্রদেশে 1977 সালে একটি গবেষণাগার স্থাপন করেছেন। তারপর আমাদের যে রাজস্থানের সেন্ট্রাল শিপ অ্যান্ড উল রিসার্চ ইনস্টিটিউট এবং আমাদের ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চের বিভিন্ন সংস্থা, প্রাণী বিজ্ঞান সংস্থা এর খরগোশ পালন সম্বন্ধে গবেষণা করছেন। এবং ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চের বিভিন্ন কৃষি বিজ্ঞান কেন্দ্র আছে, তাদের কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলোতে প্রাণী পালনের বিশেষজ্ঞরা খরগোশ পালন সম্বন্ধে যদি উৎসাহী যুবক যুবতীদের প্রশিক্ষণও দিয়ে থাকেন, তারা যোগাযোগ করতে পারেন। আমাদের এখানে রাজ্য সরকারের যে কল্যাণীতে আমাদের যে স্টেট লাইভস্টক ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট আছে, সেখানে কিন্তু খরগোশের একটা খামার আছে কল্যাণীতে, এবং সেখানে খরগোশ পালন সম্বন্ধে প্রশিক্ষণ, বাচ্চা প্রাপ্তি এবং পালন সম্বন্ধীয় যাবতীয় তথ্য পেতে পারে। সুতরাং বর্তমানে কিন্তু প্রশিক্ষণ এবং বিভিন্ন ক্ষেত্রে যদি কোনো উদ্যোগী কোনো সরকারি সহায়তা নিয়ে ব্যাংকের লোনের মাধ্যমে খরগোশ পালন করতে চান, তাহলে কিন্তু তিনি অনায়াসে কিন্তু প্রশিক্ষণ এবং তার পরামর্শগত সহায়তা এবং অর্থকরী সহায়তার মাধ্যমে সে কিন্তু একটা ভালো লাভের দিশা কিন্তু খরগোশ পালন থেকে পেতে পারে। এবং এ সম্বন্ধে আমরা নিশ্চিত আমাদের বিশ্ববিদ্যালয়, আমি যে বিশ্ববিদ্যালয় থেকে এসেছি পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়, আমাদের যে সম্প্রসারণ খামার এবং শিক্ষা অধিকরণ, সেখানেও কিন্তু যদি উৎসাহী যুবক যুবতীরা যোগাযোগ করেন, সেখানেও আমরা খরগোশ পালন এবং বিভিন্ন প্রাণী পালন সম্বন্ধে প্রশিক্ষণ এবং পরামর্শগত সহায়তা দিয়ে থাকি। অতএব কোনো অন্তরায় নয়, সব দিক থেকে সর্বসম্মতভাবে আমরা কিন্তু যদি খরগোশ পালন সম্বন্ধে খামারি বন্ধু বা অন্যান্য বেকার যুবক যুবতী যারাই উৎসাহী হবে বা শহর ভিত্তিক কোনো খামারি যদি উদ্যোগী হন, আমরা তাদেরকে সার্বিকভাবে সহায়তা করতে দৃঢ় প্রতিজ্ঞ এবং আশা করি যে তিনি এই প্রাণী পালন বা খরগোশ পালন পদ্ধতিটি ব্যবসায়িক পদ্ধতিতে করলে পরে একটা সুনির্দিষ্ট আয়ের উৎস খুঁজে পেয়ে একটা নতুন দিশায় পৌঁছতে পারে। এই বিষয়ে আমরা নিশ্চিত। আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। নমস্কার। ধন্যবাদ প্রদীপ্ত বাবু, ধন্যবাদ শ্রোতা বন্ধুদের, নমস্কার। শ্রোতা বন্ধুরা, আজ আমরা শুনছিলাম স্বনির্ভরতায় ও সক্ষতায় খরগোশ পালন, আর এ বিষয়ে আলোচনা করছিলেন পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের প্রাণী চিকিৎসা সম্প্রসারণ শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর সুকান্ত বিশ্বাস। গ্রাম বাংলার সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান।